দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, গান আমাদের হৃদয়ে থাকে, গান আমরা ভালোবাসি, গানের সাথে আত্মার সম্পর্ক থাকে, আর কখনো কখনো এই গানের সাথে কারো কারো জীবিকারও সম্পর্ক থাকে। সব মিলে এই যে গানের দিনকাল, সেই দিনকালই বা কেমন কাটছে। আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টের আজকের যে বিষয়বস্তু ঠিক করেছি গানের দিনকাল, আর যেহেতু গান নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আছেন, তাকে আমরা আজকে অতিথি করেছি। তাকে আমন্ত্রণ জানাই। মেরিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ শাকুর ভাই। গান নিয়ে আমরা নিশ্চয়ই আড্ডা দিব আজকে। গানের দিনকাল যেহেতু আমরা বিষয়বস্তু করেছি, শুরুর দিকে যদি জানারই চেষ্টা করি আসলে এখনকার সময় আসলে গানের বাজার কেমন চলছে বা গানের দিনকালকে আপনি কিভাবে দেখেন? আমি তো যদিও আমি একদমই একটা ইন্ডাস্ট্রির মানুষ, কিন্তু বাজার শব্দটার সাথে আমি একমত নই, কারণ গান অবশ্যই একটি বাণিজ্যিক ব্যাপার এখন। তো বাণিজ্য আসলে এটার সাথে খুব গুরুতরভাবে জড়িত। কিন্তু আমরা যারা গানের ক্রিয়েটার, তাদের যখন মাথার বাণিজ্য শব্দটা চলে আসে, তখন সৃজনশীলতার সাথে ব্যাঘাত একটু ঘটে। তো সেই জন্য আমি নিজেকে একটা সুইট অ্যামালগামেশনের ভিতরে রাখি। আমি চিন্তাও করি গান নিয়ে, আবার আমি বাণিজ্য নিয়েও চিন্তা করি। তবে আমার মনে হয় যে প্রায়োরিটির জায়গাটা শুধুই গান হওয়া উচিত। জি, হওয়া উচিত। কিন্তু আমরা যদি প্রায়োরিটির জায়গাটাতে শুধু গানের কথা চিন্তা করি, তার মানে অনেক রকমের গান আমাদের প্রয়োজন। গানের শ্রোতার কিন্তু স্বাদ আলাদা থাকে, এক এক শ্রোতা এক এক রকমের গান পছন্দ করে। কিন্তু কখনো কখনো আমরা কিছু ট্রেন্ডি গানও বা দীর্ঘদিন মনে রাখার মতো গানও কিন্তু চাই। সাম্প্রতিক সময় কিন্তু আমরা দীর্ঘদিন মনে রাখার মতো গানগুলো সেভাবে পাচ্ছি না। আপনি কি আমার এই প্রশ্নের সাথে একমত কিনা? আমি আসলে কি বলবো, একমত। জি, আপনাকে একটু এই বাতাসটাকেও চিন্তা করতে হবে, যে এখন যেরকম পৃথিবী যেভাবে বইছে, সেখানে কিছু ব্যাপার আছে যে মানুষের খুব ক্ষণস্থায়ী সময় খুব অল্প মানুষের হাতে। আপনি যেদিকেই তাকান দেখবেন যে সূর্য যে 24 ঘন্টা ধরে কষ্ট করে বইছে, এটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না। আমরা খালি দেখি যে রিলস কত দ্রুত আমরা দেখে ফেলতে পারি। মানে আমাদের ওই 10 সেকেন্ডের সময়ও হাতে মনে হয় যে 10 সেকেন্ড অনেক বেশি, তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি কিন্তু আপনার একটা খাদ্য পরিপাক হতেও সময় লাগে, একটা ফল পাকতে সময় লাগে। আপনি দেখবেন বাজারে এখন অনেক ছোট ছোট ফল মানে ফলটাকে পাকতে দেয়া বা বাড়তে দেয়া তো সেই ক্ষেত্রে একটু আমাদের মানে সৃষ্টির প্রতি একটু খেয়াল রাখতে হবে, যে আসলে কিন্তু সময় লাগে সবকিছু করতেই, এবং আপনি যত মনোনিবেশ করবেন আপনার কাজটা তত সুন্দর হবে। আপনার এই জায়গাতে যদি আমি একটু ফেরার চেষ্টা করি, আমরা যখন বা আপনি যে সময়কাল থেকে গান করা শুরু করেছেন, তখন নিশ্চয়ই আপনি দেখেছেন যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ইভেন সরকারি পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, আমি যদি স্পেশালি শিল্পকলার কথা বলি, কিংবা আরও যারা ব্যক্তিগতভাবে যে উদ্যোগগুলো সঙ্গীতের শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে করতেন, সেই সব জায়গাগুলোতে কিন্তু এখন দেখা যায় কিছুটা ভাটা পড়েছে। এখন আর ঠিক আগের মতো করে চর্চাটা হয় না। এখন যদি ভালোভাবে চর্চা না হয়, তবে আপনি ভালো মানের সঙ্গীতটাকে কিভাবে পাবেন? আমি তো এত ভালো সঙ্গীত শিল্পী দেখি এখন বাংলাদেশে, যে আমি অবাক হই যে ওনারা কোথা থেকে ট্রেনিং পান। এত সুন্দর ওনারা গান গেয়ে ওঠেন, এত সাবলীল এবং সৌকর্যমণ্ডিত, এত মনে হয় যে ট্রেন্ড, অবশ্যই ট্রেন্ড। তবে আমি এটা বলবো আপনাকে, যে শিক্ষকের সম্মান ফিরে আসুক। শিক্ষককে সম্মান দেওয়ার বিষয়টা জাতিগতভাবে আমাদের অনেক গুরুতরভাবে দেখা উচিত। আমি শব্দটা দ্বিতীয়বার ব্যবহার করলাম, কারণ শিক্ষকই কিন্তু একটি জাতির মেরুদণ্ড। সেটা পড়ালেখার শিক্ষক হতে পারে, যে কোনো রকমের শিক্ষা, সেটা গানের বা যে কোনো শিল্পচর্চার শিক্ষক হতে পারে। শিক্ষক যদি মনে করে আমার শিখিয়ে কি লাভ, বা আমার থেকে আমি তো মানে একটা বাণিজ্য করছে এমন একটা ব্যক্তির সাথে যদি উনি নিজেকে তুলনা করেন, তাহলে কিন্তু আমরা হেরে গেলাম। এই জিনিসটা আমি খুব সিরিয়াসলি ফিল করি, যে শিক্ষকের মর্যাদা মুকুটের সমান। এবং বিশেষ করে এই ধরনের যখন শিল্পকলা থাকে, এবং শিক্ষকদের বিশেষ করে গানের শিক্ষককে ছেলেদেরকে বকতে পারতে হবে। মানুষকে ছোটকালে বকা শুনতেই হবে, শাসন শুনতেই হবে, সেটা বাবা মার থেকেই হোক কি শিক্ষকের থেকেই হোক। আমি জানি যে আমার সামনে যারা বাবা মারা বসে আছেন আমার সাথে একমত হবেন, যে এখন আমরা শাসনের জায়গাটাতে একটু দুর্বল, বাবা মারা বা সিনিয়ররা।
তো এই জিনিসটা খুব জরুরি, খুব তাহলে কি জরুরি। আপনি এটাতে রিলেট করছেন যে ঠিকঠাক মতো শাসন হচ্ছে না বলে গানের স্থায়িত্ব বা সৃষ্টির যে স্থায়িত্ব সেখানে দেখুন, কিছুটা আপনি ছেদ যদি পড়ছে? বাসায় শাসন শোনেন তাহলে সমাজ থেকে আপনার শাসন কম শুনতে হবে। আপনি যদি বাসায় থেকে তৈরি হয়ে সমাজে আসেন, তাহলে আপনি দেখবেন যে বাসা থেকে সব শিখেই আপনি এসেছেন, আপনার সমাজে অনেক সহজ হচ্ছে পথ চলা। কিন্তু যদি সমাজ থেকে তখন ধিক্কার পেতে হয়, সেটা পার্মানেন্ট হয়ে যায়, সেই মানুষটা কিন্তু আর বাড়ি ফিরতে পারে না। Absolutely right. কাজের কর্মক্ষেত্রেও তার কিন্তু অনেক রকমের বার্তায় ঘটতে থাকে। তো এটা অনেক সিরিয়াস আলাপ। কিন্তু আমি জাস্ট ছোট্ট করে আপনাকে বললাম যে আমরা একটা খুব সুন্দর সমাজ, খুব সমষ্টিগত সমাজ। এখানে একটা কিছু হলে কিন্তু অনেক বড় একটা রিপল ক্রিয়েট হয়। তো সেই সমাজে আপনি চিন্তা করে দেখুন যে আগের যে আমাদের ভ্যালিউজ, আগের যে আমাদের আগের বলবো না, যেটা আমাদের কৃষ্টি, আমাদের ভ্যালিউ, আমাদের বাবা মার শিক্ষা, সেই জিনিসটাকে আমি চাই যে মিডিয়া সবাই প্রচার করুক, একটু একটু ভালো ভালো অবশ্যই জিনিসও তাই। দেখাক। ফেসবুক বা যে ডিজিটাল যে ব্যাপারগুলো বলছি, ওগুলো খুললেই যেন আমরা ভালো কিছু দেখতে পারি, সানশাইন দেখতে পারি, লাইফটা কত সুন্দর, আপনার ধৈর্য জিনিসটার প্রকাশ আমরা যেন রিফ্লেক্টেড হই, আমাদের জাতি যেন ঝলমল করে। আমরা একটা জিনিস দেখেছি যে ট্রেন্ডের যখন বিষয় বলি, একটা নির্দিষ্ট সময় পরে ট্রেন্ড আবার সাইক্লিক হতে ফিরে আসে। কিছুদিন ধরে যদি আমরা দেখি যে তাহলে আমাদের যে ধৈর্যের কমতিটা, এটা কি কোনো একটা ফেজে এসে আবারও ধৈর্য ফিরে আসবে? সেটা কি খুব শীঘ্রই আসবে বলে মনে করেন? ধৈর্যের জন্য কিন্তু অনেক রকমের মেকানিজম এখন মানুষ গ্রহণ করে, তবে শহুরে জীবন অবশ্যই ধৈর্যের পরীক্ষা নেয়। এখন আমি যদি মনে করি যে আমাকে বনে জঙ্গলে গিয়ে ধৈর্য Training নিতে শিক্ষা হবে। করতে হবে, তাহলে সেটা আমার চয়েস। আমাকে তখন সমাজের শহরের সব ছেড়ে ছুড়ে দিয়ে আমার একটা লোকালয়ের বাইরে একটা কোথাও যেতে হবে। কিন্তু লোকালয়ে থাকার মধ্যে যখন আমার একটু স্যাক্রিফাইসের মাধ্যমে অবশ্যই আমাকে আমার ধৈর্য এবং আমার শান্তি ফিরিয়ে আনতেই হবে নিজের শারীরিক ভালো থাকার জন্য। আমরা যদি সাম্প্রতিক অতীতের কথা চিন্তা করি, যে আমরা দেখেছি বিভিন্ন রিয়েলিটি শো থেকেও অনেক সঙ্গীত শিল্পী এসেছেন, যাদের মধ্যে কেউ কেউ টিকে আছেন, কেউ কেউ হারিয়েও গেছেন। খুব গত এক দশকে আমরা সে ধরনের রিয়েলিটি শো খুব একটা দেখিও নেই। ঠিক একইভাবে যেটা বলছিলাম যে স্থানীয় পর্যায়ে যে শিক্ষণের বিষয়টা থাকে, সেই জিনিসগুলোর চর্চাটাও খানিকটা কমেছে। অনেক রকমের প্রতিযোগিতা কিন্তু জাতীয় পর্যায়ে ছিল, যেগুলো কিন্তু আমরা খুব একটা দেখিনি। তবে আপনি দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চা করছেন এবং আমি যদি ভুল না করি গত প্রায় 25 বছর ধরে শুধু সঙ্গীত নিয়ে আছেন, অন্য সব কিছু ছেড়ে দিয়ে। এই ক্ষেত্রে যদি কেউ সঙ্গীতকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তার আসলে প্রস্তুতিটাই বা কেমন হওয়া উচিত? যে কোনো ফোকাসের পিছে আপনাকে নিষ্ঠার সাথে কষ্ট সহ্য করে অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে পথে চলতে হবে। এবং এই যে গাড়ি যখন আপনি পথে নামালেন, আপনার তো অবশ্যই চাকা ঠিক রাখতে হবে, আপনি কোন তেল ব্যবহার করছেন সেগুলো আপনাকে দেখতে হবে। কিন্তু আপনার গাড়ি যাতে চলমান থাকে, গাড়ি চলাটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য। মানে আমি মনে করি যে হ্যাঁ, গন্তব্য থাকবে, কিন্তু আমার চলতে পারাটাই শান্তি। আমি যে চলছি, আমি যে গন্তব্যের কাছে যাচ্ছি, এটাই আমার মনে হয় সৃষ্টির প্রধান উপজীব্য, যে উনি চেষ্টা করছেন। চেষ্টাটাতে যেমন আমি দেখি, যেটা ফুল কিন্তু অনেক চেষ্টা করে করে ফোটে, সকালবেলা দেখবেন যে আপনি ফুলটা ফুটে বসে আছে, আগের দিন কিন্তু ওটা কলি ছিল। তো এই চেষ্টাটা আমি মনে করি যে সবার মধ্যে আমাদের ভিতরে আছে। তো এটাই আমি মনে করি যে আমার মতে যে চেষ্টাই মানুষকে সেই জায়গায় নিয়ে যায় যেই জায়গা তার উদ্দেশ্য। তো ফোকাস ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি বারবার পথ পাল্টান, তাহলে তো আপনার গন্তব্যে সোজা গেলে একরকম, আবার ডিটোর গেলে একরকম হতে পারে, যে গন্তব্যটা আপনি মিস করে গেলেন বা গন্তব্য তখন আপনার চেঞ্জ হয়ে গেল। তো ওই জন্য বলছি যে সরল রেখায় চললে একটা গন্তব্য সেট খুব করে দ্রুত পৌঁছাতে পারবেন। ফোকাস থাকতে হবে যে আমি ওইখানটায় যাব, আমার অবশ্যই। এইটা শিখতে হবে, এটা পারতে হবে, এটা জানতে হবে। এই ভালো হবে ব্যাপারটা, ইচ্ছাটা মানুষের অনেক অবশ্যই জরুরি। তাই। এই আড্ডা চলবে আমাদের, আমরা একটা ছোট বিরতিও নিতে চাই। দর্শক, আপনারা ITN নিউজে আছেন, হ্যাপেনিং পয়েন্টে আমরা গানের দিনকাল নিয়ে আলোচনা করছি। সঙ্গীত শিল্পী মেহরিন আমাদের সঙ্গে আছেন। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন।
বিরতির পরে হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা গানের দিনকাল নিয়ে গানের মানুষ মেহরিনের সঙ্গে আছি, আড্ডা দিচ্ছি তার সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে যে আড্ডা আমরা দিচ্ছিলাম সেটা একটু এগিয়ে নিতে চাই। আমরা গান নিয়ে কথা বলছিলাম, গানের সৃষ্টিশীলতা, কিভাবে গান নিয়ে একটা মানুষ এগোবে সেই নিয়ে কথা বলছিলাম। কিন্তু আমরা স্পেসিফিক গানের কথা যদি বলি তাহলে ব্যান্ড সঙ্গীত কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কিংবা আমাদের সাথে মিশে আছে। কিন্তু আমরা যদি দেখি সেই ব্যান্ডের প্রবণতা বা ব্যান্ড সঙ্গীতের নতুন ক্রিয়েশনের প্রবণতা কিন্তু আমাদের দেশে কমছে এবং নতুন স্টার শিল্পীর আবির্ভাবও কিন্তু তুলনামূলকভাবে আমরা কম দেখছি। ব্যান্ড সঙ্গীতকে কিভাবে দেখেন এবং ব্যান্ড সঙ্গীতের বর্তমান অবস্থাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমার শুরুই ব্যান্ড, আমার বিশ্বাস আস্থা, আমার জায়গা ব্যান্ড। ড্রামস ব্যাপারটা আমার মানে লোভনীয় একটা ইনস্ট্রুমেন্ট। আমি ড্রামসের সাথেই মনে হয় যে আমি নিজের আত্মার একটা আত্মিক প্রকাশ খুঁজে পাই অন্যান্য সব ইনস্ট্রুমেন্টসের থেকে। তো ব্যান্ডের ভাইব আমার ভীষণ প্রিয়, স্টেজ প্রিয়, আমার সামনে 1,00,000 জনতা আমার প্রিয়। তো আপনি যেটা বলছেন ভাইয়া যে কমে যাওয়ার বিষয়টা, আমি দেখছি যেটা বাড়তি। কারণ এখন আবার কিন্তু মানে স্টেডিয়াম ভর্তি হয়ে অডিয়েন্স ব্যান্ড সঙ্গীত উপভোগ করছেন এবং যারা মানে পুরনো নতুন মিলে সবাই পারফর্ম করছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ক্রিয়েশন কম বেশ হতেই পারে, কিন্তু আপনাদের মতো স্টার পারফর্মার যারা, ব্যান্ড বলতে যেসব নামগুলোকে আমরা ভাবি, সেই ভাবনার নতুন নামগুলোকে আমরা ইনক্লুড করতে পারছি না। আমার প্রশ্নটা সেখানে। আপনি চেষ্টা করলে পারবেন আমার মনে হয়, কারণ একটা তার মানে মনে হচ্ছে আমি তরুণ প্রজন্মের সাথে অ্যাটাচ হতে পারছি না। একটা মানুষ গড়ে উঠতে, কিন্তু একটা শিল্পী গড়ে উঠতে একটু সময় লাগে। আপনি একটা আয়ুব বাচ্চুকে যদি খুঁজতে থাকেন তাহলে তো একটু সময় দিতে হবে, তার নিষ্ঠার জায়গাটা ক্রিয়েট করতে হবে, তাকে পারফরমেন্স করতে দিতে হবে, ক্ষেত্র তৈরি করে দিতে হবে। তার মানে প্রতিটা সঙ্গীত শিল্পীর একটা বিশ্বাসের জায়গা থাকে, সেই জায়গাটাকে অগ্রগামী করতে সাহায্য করতে হবে। সে যেন তার ফেইথ, তার বিলিফ, তার মিউজিক্যাল যে যে কি বলবো, যে ডেফিনিশনটা নিয়ে সে এগুতে চায় সে যেন পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু তার ফ্যান, তার যারা পরিমণ্ডল তারা ক্রিয়েট করে দেয়। আমি মনে করি যে মানে বারবারই বলছি, আমি মনে করি, আই এম সরি অ্যাবাউট দ্যাট, আমি বিশ্বাস করি যে কমছে না, সঙ্গীত বহমান, শিল্পী সমাজ বহমান, এবং শিল্পীর যে খোঁজে আপনি আছেন সে আছে আপনার কাছে, আপনার ধারে আশেপাশেই। তো এই খোঁজটা আপনাকেই করে নিতে হবে। আর এখন খোঁজার মাধ্যমটাও কিন্তু আলাদা, অনেক সহজ। আগে যেমন আমরা সঙ্গীত মানে, তবে ভাইয়া মিলিয়ন ভিউতে যাবেন না, মানে প্লিজ লুক এট হোয়াট ইউ লাইক। আপনার যেটা প্রিয় সেই শিল্পী সন্ধানেই আপনাকে আমি বলবো যে মানে আমার যে আত্মার ক্ষুধাটা সেটা নিবৃত করতে পারছেন কিনা আমার শিল্পী, কন্টেন্ট ঠিক আছে কিনা, আমার ভালো লাগছে কিনা, সেটাই হবে হয়তো এখানে বাছাই করার বিষয়। আমরা আগে যেমন সঙ্গীত মানে খুব বড় স্পিকারে জোরালো শব্দ সেভাবেই আমরা শুনতাম, কিংবা বিভিন্ন উৎসবে আমরা তখন খোঁজার চেষ্টা করতাম নতুন সঙ্গীত শিল্পীর অ্যালবামটা কিভাবে পাবো। প্রযুক্তির বদল হয়েছে, এখন হয়তো আর মানুষ জোরে গান না শুনলে নিজে হয়তো হেডফোন দিয়ে গান শুনছে এবং সেই জায়গা থেকে তার নতুন নতুন কন্টেন্ট খোঁজার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আপনার বর্তমান যে জায়গাটা, কাজের জায়গাটা, সেই কাজের জায়গাটা আসলে কিভাবে আমাদের শ্রোতারা পাচ্ছে? আমি চেষ্টা করি যে নিজের উৎকর্ষ সাধন, কারণ আমার কণ্ঠ সাথে, আমার শৈলীর সাথে, আমার ইচ্ছার সাথে একটা মেলবন্ধন সবসময় আমার একটা কি বলবো, একটা চেষ্টার জায়গা। তো সেই চেষ্টা আমার সবসময় অব্যাহত থাকে। ধরেন আমি গাই হলো পপ গান, আমার পছন্দ হলো ওরিয়েন্টাল ক্লাসিক্যাল ও সামথিং। তো তখন আমার একটা তো চেষ্টা সারাক্ষণই হতে থাকে যে আমি ওরকম পারতে চাই, ওরকম গাইতে চাই। তো এই ব্যাপারটা আমার অনেক সময় নেয়। নিজের সৃষ্টি পরে কি করব, ভিডিও কি হবে, কারণ আমাকে সবাই এক্সপেক্ট করে যে আমি খুব গ্ল্যাম একটা লুক নিয়ে সবসময় চলাফেরা করি বা সামথিং, একটা ইমেজ আছে। তো সেই ইমেজটা মেনটেন করতে বেশ কষ্ট হয়ে যায়। অনেক সময় মনে হয় যে না থাক, আজকে মানে থাক, আমি এই অনুষ্ঠানে না যাই, বা আমি আজকের এই
বের না হই, এরকম কিছু একটা নিভৃত ব্যাপার আমার মধ্যে কাজ করে। আর আমি ব্যস্ত যেগুলো নিয়ে, যে আমি অনেক চিন্তা ভাবনা করতে থাকি সারাক্ষণ। আমার অনেক পৃথিবীতে বন্ধু বান্ধব আছে, যেমন আমি ফেস্টিভ্যালস নিয়ে অনেক ভাবছি এখনো। আমি কয়েকটা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি, ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে নিজেকে প্রকাশ করার আমি চেষ্টা চালাচ্ছি। তারপরে আপনার অনেক ফেস্টিভ্যালে গিয়ে আমি স্পোক্স পারসন হয়েছি, ব্যান্ড নিয়ে গেছি, গান করেছি। তো সেসব জায়গায় আমি একটা মানে কি বলবো, যে আমাদের মিউজিক মার্কেট যেটাকে আমরা বলি, সেটা নিয়ে আমার বিদেশি বন্ধুদের সাথে বেশ সিরিয়াস আলাপচারিতা চলছে এখনো। এবং আমি এটা নিয়ে কিভাবে আমি কাজটা করব, এটা আমার এখনো একটা কি বলবো চিন্তা ভাবনার জায়গায় রয়েছে। শ্রোতারা যদি এক্সক্লুসিভলি আপনাকে কোথাও পেতে চায়, মানে সেটা কোথায় পাওয়া যাবে? সেটা mehreenofficial.com, ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক, অল ডিজিটালস। এবং আমার ইয়েও আছে, আমার একটা ওয়েবসাইট আছে mehreenofficial.com। আর এটা আমি এবারে লঞ্চ করেছি আমার গান। আমার 24 জানুয়ারিতে আমার গান লঞ্চ হয়েছে, খুনসুটি। তো খুনসুটি আমি চাইছিলাম যে এমন একটা পরিবেশে লঞ্চ হোক আমার মতো, মানে আপনি যেটা প্রথমে বললেন না, যে শান্তিপূর্ণ একটা পরিবেশে, গানময় একটা পরিবেশে। তো আমি চেয়েছি যে নীল দেখা যাবে আকাশে এবং পানিতে। তো তখন যখন আমি লঞ্চ হবে, তো আমার তো একটা ডিজিটাল কিছু একটা লাগবে, টেলিভিশন বা কিছু একটা লাগবে যেখানে আমি লঞ্চ করবো, বা এলইডি স্ক্রিন। তখন আমি ভাবলাম যে মানে আমার টিম কেম আপ উইথ আ ওয়ান্ডারফুল আইডিয়া যে আমি এনএফসি কার্ড ইউজ করে আমি আমার গান লঞ্চ করবো। সো ইউ জাস্ট ট্যাপ ইট অন ইউর ফোন, এবং সঙ্গে সঙ্গে এখানে একটা লিঙ্ক চলে আসবে, এবং সেখান থেকে আপনি আমার গান শুনতে পারবেন। প্লাস এটা পার্মানেন্ট পজেশন, যে মেহেরিনকে আপনি পার্মানেন্টলি আপনার পকেটে সারাক্ষণ রাখতে পারবেন এই কার্ডের মাধ্যমে, কারণ আমি যা ক্রিয়েট করব এই কার্ডে সেটা আপডেট হবে। এর সাথে তো কপিরাইটের একটা সম্পর্ক আছে আমি যদি মনে করি ডিজিটাল ভার্সনে। সো এই কপিরাইট গুলো কি খুব বেশি ব্যবহার করার সুযোগ আছে আমাদের শিল্পীদের, নাকি কপিরাইটের ভায়োলেশন গুলো হচ্ছে? খুবই প্রয়োজনীয় একটা বিষয়, এবং কপিরাইট করতে হবে শিল্পীকে নিজেকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে কপিরাইটের অফিস আছে, সেখানে শিল্পী তার গান নিয়ে যাবে এবং তাকে ক্লেম করতে হবে যেটা আমার গান। তো যখন কপিরাইটের কাগজ হয়ে যাবে আপনার, মানে এটা কিন্তু একটা আপনার প্রপার্টি, দালিলিক বিষয়। তো সেটা হয়ে গেলে পরে কিন্তু আপনাকে পৃথিবীতে আপনি আপনার গান নিয়ে থ্রু। তো আমার আবার সব গানের আলহামদুলিল্লাহ যে আমার কপিরাইট করা আছে। তো অনেক আগে থেকে আমি ডিজিটালি অ্যাক্টিভ। আর একটু তো আর্টিস্টকে একটু তো থাকতেই হয়, পৃথিবীর সাথে একটু তো এগিয়ে থাকতে হয়, এবং এটা আর্টিস্টেরই দায়িত্ব। যেহেতু আমাদের আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সির অভাব আছে কিন্তু খুবই কম। তো সেই কারণে আর্টিস্টদেরকে আমাদেরকে পূর্ণ একটা পরিকল্পনা থাকতে হবে। কিন্তু সঙ্গীত শিল্পী যখন কোনো আড্ডায় আসে, এটা একদমই খুব সাধারণ একটা প্রত্যাশা যে তার কাছ থেকে তার কণ্ঠে কিছু গান শোনা। আমরা যেহেতু অনুষ্ঠান একদমই শেষের দিকে, আমরা আপনার কণ্ঠে একটা পছন্দের গান শুনতেই পাই। শাকুর ভাই, আপনার কোনো প্রিয় গান আছে যেটা আমি আপনাকে শুনিয়ে? আমার মনে হয় যে অডিয়েন্সের জন্য আপনি আপনার মতো করে দু লাইন গান যদি আমার নতুন গান গেয়ে শোনাবো, খুশি হবে আপনার দর্শকরা জানতেও পারবে। খুনসুটিরা বাঁধলো জুটি, এক মনে আজ ডানা দুটি, তোর মাঝেই হোক লুটোপুটি, দুঃখগুলো দিলাম ছুটি। আমি একটা সুখী মানুষ, আমি চাই যে সুখ বিলাই, এবং সঙ্গীতের মানুষ, তাই আমি চাই যে সবাই সঙ্গীতের মাধ্যমে সুখী থাকুক, এবং দুঃখগুলোকে আমরা হারিয়ে সুখের সাগরে ভাসতে চাই সঙ্গীতের এই শুরুর মূর্ছনায়। মেরিনকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এটি নিউজকে অনেক ধন্যবাদ। আশা করছি আবারও গান নিয়ে আড্ডা দেওয়ার সুযোগ থাকছে আপনার সঙ্গে। দর্শক, আমরাও দুঃখ হারিয়ে সুখে ফিরতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আমরা আজকের হ্যাপেনিং পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনের আয়োজন দেখার আগাম আমন্ত্রণ। নিজে ভালো থাকুন, ভালো রাখুন চারপাশ। আল্লাহ হাফেজ।